ওয়েলকাম টু ডেক্সমিন ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় মার্কেটিং। আজকে মার্কেটিং এর শুরু থেকে শেষ প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। মার্কেটিং কোনো নতুন বিষয় না। মার্কেটিং আমরা সবাই করি, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই আজীবন শুধু মার্কেটিং করে যাই। সো মার্কেটিং এ শেখার মধ্যে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, বাট রিয়েল ওয়ার্ল্ডে এবং কর্পোরেট বিজনেসে কি করে মার্কেটিংটাকে প্রয়োগ করা হয় সেই বিষয়গুলি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মার্কেটিং এর এই সম্পূর্ণ গেমটি শুধুমাত্র তিনটা বিষয়কে ঘিরেই ঘুরতে থাকে। একটা হচ্ছে সেলার, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বায়ার। সেলার হলেন আপনি আপনার নলেজ এবং স্কিলস ব্যবহার করে যখন কোনো একজন ক্লায়েন্টকে কোনো একটি পণ্য কিনতে সাহায্য করেন, সেই প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। যে যত বেশি সেল করতে পারে সে তত বেশি বড়লোক। জেফ বেজোস শুধুমাত্র সেল করে পৃথিবীর সেরা ধনী হয়ে গিয়েছে। এছাড়াও আপনি যদি সম্পূর্ণ বিশ্বের সেরা 10 জন ধনীদের তালিকা থেকে প্রথম 10 জনকে চুজ করেন, আপনি দেখবেন সবাই কোনো না কোনো কিছু বিক্রি করছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে পুরো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমেরিকা বড়লোক হয়ে যাচ্ছে, কারণ আমেরিকা দুই দেশের কাছেই অস্ত্র বিক্রি করে। তার মানে অবশ্যই বুঝতে পারছেন সেলস কতটা ইম্পর্ট্যান্ট। কারণ যে দেশ যত বেশি রপ্তানি করে সেই দেশ তত বেশি ধনী, আর যে দেশ যত বেশি আমদানি করে সেই দেশ তত বেশি গরিব। তার মানে অবশ্যই আপনাকে ধনী হতে হলে কিছু না কিছু বিক্রি করতে হবে। আপনি সেলার বুঝে গেলেন, আপনি বায়ার বুঝে গেলেন। এবার আসুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা যাক। অনেকেই মার্কেটিং করে এবং আমাকে প্রশ্ন করে, ভাই আমি মার্কেটিং করতেছি বাট আমি প্রোডাক্ট বুঝতেছি না। অনেকে জানেই না প্রোডাক্ট যে শুধুমাত্র টাকার বিনিময়ে বিক্রি করতে হবে এমন কোনো কথা নয়। প্রোডাক্ট ভ্যালুর বিনিময়ে বিক্রি হতে পারে। আসুন প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিজনেসের এক্সাম্পল দেখি। কেউ ফেসবুকে ভিডিও আপলোড করে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করছে। 5 জন লয়ার মিলে একটা ল ফার্ম দিল এবং সেখানে তারা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে। মুদি দোকানদার এবং সুপার শপ অনেকগুলো কনজিউমার প্রোডাক্টের পর্সা সাজিয়ে দোকান নিয়ে বসেছে। কেউ গাড়ি বাড়ি ফ্ল্যাট সেল করছে। ফ্রিল্যান্সাররা আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করে বসে আছে। কন্টেন্ট মার্কেটাররা বিভিন্ন ব্লগারের সাথে তাদের কন্টেন্ট আদান প্রদান করছে এবং লিঙ্ক এক্সচেঞ্জ করছে। 5 জন বিজনেসম্যান মিলে একটি বিজনেস কনসালটেন্সি ফার্ম দিয়েছে। কোন একটা ম্যাসাজ কোম্পানি অনলাইনে ম্যাসাজ সেল করছে। এখন দেখুন, আমি যতগুলো বিজনেসের কথা বললাম, প্রথম বিজনেসে একজন ফেসবুকে ভিডিও আপলোড করছে, তাহলে তার প্রোডাক্ট কি? তার প্রোডাক্ট ওই ভিডিও। এবং লয়াররা মিলে যে ফার্ম দিয়েছে সেখানে তাদের প্রোডাক্টটা হচ্ছে সার্ভিস। তারা সার্ভিস বিক্রি করতেছে। এবং মুদি দোকানদার, সুপার শপ, গাড়ি বাড়ি এরা কি করতেছে সেটা আপনারা জানেন। ফ্রিল্যান্সাররা যে আপওয়ার্কে অ্যাপ্লাই করে বসে আছে সেখানে তারা কি বিক্রি করতেছে? সেখানে তারা নিজেদেরকে বিক্রি করতেছে এবং নিজেদের হয়ে মার্কেটিং করতেছে। কারণ যখন ইন্টারভিউ নেওয়া হয় বা যখন জবে অ্যাপ্লাই করা হয় তখন অবশ্যই তারা তাদের বেস্ট জিনিসটা ফুটাই তোলার চেষ্টা করে যেন সেখানে সে সেল হয় বা সেখানে যেন সে হায়ার্ড হয়। কন্টেন্ট মার্কেটাররা কি বিক্রি করতেছে? কন্টেন্ট মার্কেটাররা লিঙ্ক দিচ্ছে, আরেকজনের কাছ থেকে লিঙ্ক এক্সচেঞ্জ করছে, বিনিময়ে তারা কিন্তু টাকা পাচ্ছে না। তারা এখানে ভ্যালুর বিনিময়ে কন্টেন্ট বিক্রি করছে এবং সেখান থেকে তারা লিঙ্ক নিচ্ছে। এই লিঙ্কটাই হচ্ছে প্রোডাক্ট। আর 5 জন বিজনেসম্যান মিলে যে কনসালটেন্সি ফার্ম দিয়েছে সেখানে তারা কি করছে? সেখানে তারা শুধুমাত্র হাওয়া বিক্রি করছে, শুধুমাত্র কথা। এই কথাই তাদের প্রোডাক্ট, এই হাওয়াই তাদের প্রোডাক্ট। এবং যে মেসেজ কোম্পানি মেসেজ বিক্রি করতেছে সেখানে তারা কি করছে? বিভিন্ন মানুষ তাদের মেসেজের জন্য বুকিং দিচ্ছে, তারা সেখান থেকে লোক পাঠিয়ে দিচ্ছে, তারা সেখানে গিয়ে মেসেজ করে আসছে, মানে হোল বডি মেসেজ। তার মানে সেখানে তারা ফিজিক্যাল লেবার বিক্রি করছে। তার মানে এই ফিজিক্যাল লেবারটাই হচ্ছে একটা প্রোডাক্ট। এখন আপনারা বুঝে গেছেন প্রোডাক্ট বিভিন্ন রকম হতে পারে, ট্যানজিবল, ইনট্যানজিবল, ভিজিবল, ইনভিজিবল, বিভিন্ন রকমের প্রোডাক্ট হতে পারে। প্রথমে আপনাকে প্রোডাক্টটা বুঝতে হবে, দেন প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে হবে, দেন প্রোডাক্টের প্রতি কনফিডেন্স তৈরি করতে হবে, দেন আপনাকে মার্কেটিং এ নামতে হবে। তার মানে আপনারা বুঝে গেলেন ওয়ার্ল্ডের সকল ধরনের বিজনেসই মোটামুটি বিক্রয়ের খেলায় মেতে আছে। সেলস নাই তো বিজনেস নাই। বিক্রয় না থাকলে কোনো ব্যবসায়ী থাকে না। আপনারা দেখে থাকবেন কিছু বিজনেস জাস্ট বিক্রয় হচ্ছে না বিদায় কিছুদিন পরে আর সার্ভাইভ করতে পারছে না। বিক্রয় না থাকলে যেহেতু ব্যবসা থাকে না, আর ব্যবসা যেহেতু সমাজের জন্য তৈরি, ব্যবসা না থাকলে সমাজও থাকে না, সমাজ না থাকলে মানুষ থাকে না, মানুষ না থাকলে কিছুই থাকে না। তার মানে বোঝেন বিক্রয় বা সেলস কত ইম্পর্ট্যান্ট মানুষের জীবনে। এই জন্যই মার্কেটিং বা সেলস হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস। আর আপনারা যারা এই পেশায় আছেন মনে রাখবেন আপনারা ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস করছেন। আর এত বড় দায়িত্ব যেহেতু আপনার ঘাড়ে, তাহলে অবশ্যই আপনাকে একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন হতে হবে, তা না হলে আপনি এই মার্কেটে ডমিনেট করতে পারবেন না। প্রোডাক্ট তো চেনা হয়ে গেল, এবার আসুন মার্কেটটা চিনে নেই। মার্কেট কি? মার্কেট কি কোনো জায়গা? মার্কেট কি কোনো বাজার? অ্যাকচুয়ালি না। মার্কেট হচ্ছে আপনার পটেনশিয়াল বায়ার। যেখানে আপনার সম্ভাব্য ক্রেতা আছে সেটাই আপনার মার্কেট। হতে পারে একজন মানুষ, হতে পারে গ্রুপ অফ পিপল। মার্কেট মানেই হচ্ছে ক্রেতা বা মানুষ। তার মানে যেখানে মানুষ বা সম্ভাব্য ক্রেতা আছে সেখানে আপনার পণ্যের প্রচার এবং প্রসারকে বলা হয় মার্কেটিং। যখন ডিজিটাল টেকনোলজি আসে নাই তখন আমাদের মার্কেটিংয়ের ধরন কেমন ছিল?
লোকালয়ে মাইকিং, ব্যানার, ফেস্টুন, লিফলেট, খবরের কাগজ, ক্যানভাস ইত্যাদি। এটাকে বলা হয় অ্যানালগ মার্কেটিং, যেটা গ্রামে গঞ্জে এখনো প্রচলিত। মার্কেটিং এর পুরো কনসেপ্টটাই যেহেতু মানুষের জন্য, তার মানে যেখানে মানুষ আছে সেখানেই তো মার্কেটিং করতে হবে। আর ডিজিটাল মিডিয়া চলে আসার পরে এখন এই সকল মানুষজনকে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, ইমেলে, ব্লগে, ডিরেক্টরিতে, সার্চ ইঞ্জিনে, ম্যাপে, আরো কত জায়গায়। আর এই ডিজিটাল মিডিয়াগুলোতে আমরা যে প্রচার এবং প্রসার করি এটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। আপনি মার্কেটিং যেখানেই করুন না কেন, মার্কেটিং এর মেইন প্রিন্সিপালগুলো অলমোস্ট সেম। আর আপনি কি করে হতে পারেন একজন বেস্ট মার্কেটার বা নাম্বার 1 সেলার, আজকের ভিডিওতে সেটি উদাহরণ সহ দেখিয়ে দেব। এখন দেখুন, আপনি প্রোডাক্ট চিনে ফেললেন, আপনি মার্কেট বা বায়ারও চিনে ফেললেন, এবং সেলার তো আপনি নিজেই। এবার চলুন একটু সরাসরি মার্কেটিং এর দিকে চলে যাই। প্রথমে যদি জিজ্ঞেস করি একজন সেলার একটা প্রোডাক্ট এবং একজন বায়ারের মধ্যে একটা সেল সম্পূর্ণ হওয়ার জন্য কার ভূমিকা কত পার্সেন্ট, আপনি কি বলতে পারবেন? অ্যাকচুয়ালি একটি সেল সম্পূর্ণ হওয়ার জন্য 80% ভূমিকা রাখে একজন সেলার, আর 20% ভূমিকা রাখে প্রোডাক্ট, আর 0% ভূমিকা রাখে বায়ার। কারণ বায়ার কাস্টমার, আর হিন্দিতে একটা কথা আছে, কাস্টমার কেয়া হতা হ্যায় কাস্টমার চুতিয়া। যদি বেচতে জানেন তাহলে আপনি হাওয়াও বেচতে পারবেন। অথচ যখন একটি সেল ক্লোজ হতে গিয়েও ক্লোজ হয় না, তখন আমরা দোষ দেই কাস্টমার ভালো ছিল না, অথচ কাস্টমারের কোনো ভূমিকাই সেখানে ছিল না। মেইন প্রবলেম আপনার, আপনি বেচতে জানেন না। প্রথমত, আপনি টার্গেট কাস্টমার আইডেন্টিফাই করতে পারেননি। দ্বিতীয়ত, আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারেননি। সো দোষ আপনার কাস্টমারের না। ট্রাস্ট মি, আপনি যদি কাস্টমারকে এটা বোঝাতে পারেন যে কাস্টমার কেন আপনার প্রোডাক্টটি কিনবে, সেখানে প্রাইস কোনো ফ্যাক্টরি না। কাস্টমার তার বাজেট ভেঙে আপনার প্রোডাক্ট কিনবে যদি কাস্টমারের কাছে আপনি বেচতে না চেয়ে কাস্টমারকে এটা বোঝাতে পারেন যে আপনি শুধুমাত্র তাকে কিনতে সাহায্য করছেন। নিউরো মার্কেটিং এবং ডার্ক মার্কেটিং এর কাস্টমার ছাড়া বাকি সকল কাস্টমারই অলওয়েজ একটা পেইনের মধ্যে থাকে। ধরুন কোন একজন কাস্টমার একটা ফ্রিজ কিনতে চায়, অথবা একটা বাড়ি কিনতে চায়, অথবা একটা গাড়ি কিনতে চায়। তারা কিন্তু তাদের সমস্ত সময় ব্যয় করে এবং কাজ বাজ ফেলে রেখে এসে ভিজিটে আসে, দেখতে আসে। তার মানে অবশ্যই তারা পেইনে আছে। পেইন না থাকলে তারা আসবে কেন? এবং তারা আসে শুধুমাত্র তাদের এই পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য। এবং আপনি একজন সেলার হিসাবে আপনার কর্তব্য তাকে এই পেইন থেকে রিলিফ দেওয়া। অথচ আপনি যদি সেলস টার্গেটের পেইনে থাকেন এবং সেই পেইনের ভাঁজ আপনার কপালে আপনার ক্লায়েন্ট দেখে ফেলে, তখন ক্লায়েন্ট শুধু বাহানা খুঁজবে আপনার থেকে পালানোর জন্য। এই জন্য বলা হয় সেল প্রোডাক্টের উপর নির্ভর করে না, সেল নির্ভর করে সেলারের উপরে। একটা এক্সাম্পল দিই, আপনার বাসার আশেপাশে 5টা মুদির দোকান আছে, কিন্তু আপনি সবসময় শুধুমাত্র একটি দোকানে যান কেন? সেম পণ্য কি অন্য দোকানে নাই? অথবা ধরুন আপনি কোন একটা কুকারিজের দোকানে গেলেন, সেখান থেকে আপনি একটা রাইস কুকার কিনবেন, হয়তোবা কোনো একটি সেলার আপনার পরিচিত, আপনি কিন্তু সরাসরি সেই দোকানে চলে যাবেন এবং আপনি পণ্য তেমন যাচাই বাছাই করবেনই না। সেই সেলার আপনাকে যেটা দিয়ে দেবে আপনি কিন্তু হাসি মুখে সেখানে পে করে চলে আসবেন। কেন? সেম পণ্য কি অন্য দোকানে ছিল না? তার মানে আপনি অ্যাকচুয়ালি কোনো দোকানে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ওই সেলসম্যানের কাছে, কারণ ওনার কাছ থেকে পণ্য কিনে আপনি হ্যাপি ফিল করেন। এবং এটা ওই সেলসম্যানের ক্রিয়েটিভিটি। সে তার টেকনিক, নলেজ, হাসি, কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ, জেস্টার, পোস্টার দিয়ে আপনাকে কনভিন্স করে ফেলেছে। এই জন্য আপনি যা কিছু কিনতে চান তার কাছ থেকে সাহায্য নিয়ে কেনার ট্রাই করেন। সো এটাই হচ্ছে একজন সেলসম্যানের সেলস দক্ষতা। এখন আসুন সেলসের সকল টেকনিক বা মার্কেটিং এর সকল স্কিলসগুলো একটা উদাহরণের মাধ্যমে সবকিছু দেখার চেষ্টা করি। আপনি যদি ইউটিউবে সেলস টেকনিক বা মার্কেটিং স্কিলস দিয়ে সার্চ করেন, আপনি হাজার হাজার ভিডিও পাবেন। সেখান থেকে আপনি অনেক কিছু রপ্তও করবেন, কিন্তু আপনি যখন অ্যাকচুয়াল লাইফে প্রয়োগ করতে যান তখন আপনি ভুলে যান কখন কোনটা প্রয়োগ করতে হবে। প্রথমেই বলে রাখি, সেলস কিন্তু একটি সাইকোলজিক্যাল টার্ম। আপনি আপনার কাস্টমারের সাইকোলজি যত দ্রুত বুঝতে পারবেন ততই বেশি সেলস মার্কেটে ডমিনেট করতে পারবেন। মনে রাখতে হবে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ছাড়া সেলস মোটামুটি অসম্ভব। এখন চলুন সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। আজকে আমি একটি 3 কাঠার প্লট বিক্রি করব, যেটার মূল্য আনুমানিক 1 কোটি টাকা। সো সবার আগে আপনার প্রয়োজন হবে লিড বা টার্গেটিং কাস্টমার। আপনি যদি টার্গেটিং কাস্টমার না বুঝে কাজ শুরু করে দেন তাহলে বুঝতে হবে আপনি খড়ের গাদার মধ্যে সুই খুঁজছেন। এটা কখনোই করা যাবে না। 1 কোটি টাকার জমি কেনার মতো লিড কেমন হবে সেটা আপনাকেই আইডেন্টিফাই করতে হবে। তার বয়স, প্রফেশন, লোকেশন, বিজনেস, ইন্টারেস্ট, এই সব কিছুই আপনাকে বিবেচনায় রাখতে হবে।
আমরা এখনো সেই ট্রেডিশনাল টার্মসের মধ্যে পড়ে আছি। যখনই মার্কেটিং শুরু করি আমরা কিছু পুরনো ডিরেক্টরি নিয়ে আসি, সেখান থেকে টেলিমার্কেটিং শুরু করে দিই। 1 মাস পরে দেখা যায় বেশিরভাগ নাম্বারই বন্ধ, যেগুলো আছে তাদের মধ্যে অনেকেরই জমজমা কেনা শেষ, বাকি যেগুলো আছে তারা ফোন পেতে পেতে জাস্ট আপনাকে একটা ঝাড়ি মেরে ব্লক করে রেখে দেয়। দেন আমরা ডিজিটাল অ্যাডসের দিকে যাই এবং সেখানে গিয়েও আমরা একই ভুল করি। একই ধরনের কন্টেন্ট, একই ধরনের ট্যাগলাইন, একই ধরনের কপিরাইটিং, একই ধরনের ছবি, ইমেজ, ভিডিও, একই জিনিস বারবার রিপিট করতে থাকি এবং আমরা খুব কম লিড পাই এখান থেকে। এখন প্রশ্ন হলো আমরা সঠিক লিডস কিভাবে টার্গেটিং করব? সেই প্রশ্নের উত্তর যদি এখানে দিতে যাই তাহলে ভিডিও আরো 30 মিনিট লম্বা হয়ে যাবে। এই জন্য আমি আরেকটি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেখান থেকে আপনারা বুঝবেন কোথা থেকে কিভাবে আপনারা টার্গেট লিড কালেক্ট করবেন। এবং এই মুহূর্তে আমি মনে করি আপনার এটা নিয়ে চিন্তা করার প্রয়োজনই নেই। আপনার দরকার আর্জেন্ট সেলস, জাস্ট হায়ার এ প্রফেশনাল। খুবই স্বাভাবিক, যেটা আপনি জানেন না সেটা যে জানে আপনি তাকে দিয়ে করাবেন। সব কাজ আপনাকেই কেন করতে হবে? সেলস ইজ এ টিম ওয়ার্ক। একজন মানুষ কখনোই প্রত্যেকটা বিষয়ে মাস্টার হতে পারে না, কিন্তু সেলসের প্রত্যেকটা সেক্টরে মাস্টারই প্রয়োজন, এটাই সঠিক। সো অ্যাজ এ সেলস ম্যানেজার ইউ হ্যাভ টু হায়ার দ্য বেস্ট এমপ্লয়ি ফর ইউর টিম। এখন ধরুন আপনার টার্গেট মার্কেটিং শেষ এবং মোটামুটি ভালোই কনভার্সন আসছে। নাও সফট মেসেজিং এবং টেলিমার্কেটিং শুরু, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেয়ার অফ এ মার্কেটিং। অ্যাজ এ কমিউনিকেশন অফিসার আপনাকে প্রথমেই একজন কাস্টমারের টোন এবং নয়েজ বুঝতে হবে। আপনি হয়তো এসি রুমে বসে তাকে কল করছেন, ওদিকে কাস্টমার হয়তো তার ওয়াইফের সাথে ঝগড়া করে মাত্রই বাসা থেকে বের হয়েছে। আপনি তাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন আমি সাদিয়া বলছি XYZ কোম্পানি থেকে, আমাদের পূর্বাচল একটি প্লট আছে, ব্লা ব্লা ব্লা, আপনি কি কিনতে আগ্রহী কিনা। এখন ভাবুন এই মুহূর্তে ক্লায়েন্টের আপনাকে কি উত্তর দেওয়া উচিত? ক্লায়েন্টের যেটা উত্তর দেওয়া উচিত সেটাই দেয়, ঝাড়ি মেরে ব্লক করে দেয়। কিন্তু ওই সময়ে আপনি যদি আপনার কলের রেকর্ড না বাজিয়ে আপনি জান্নাতি কণ্ঠে তাকে হ্যালো বলে একটা সালাম দিতেন, তাহলে ক্লায়েন্টের কানের ভিতর দিয়ে স্বর্গীয় বাতাস তার মরমে প্রবেশ করত। আবার নাও করতে পারে, বাট করার সম্ভাবনাই বেশি। ক্লায়েন্ট যখন আপনাকে প্রথম রেসপন্স করবে, সেই রেসপন্স শুনেই আপনাকে বুঝে ফেলতে হবে ক্লায়েন্ট কোন মুডে আছে। একজন কমিউনিকেশন অফিসার হিসেবে এইটুকু সাইকোলজিক্যাল নলেজ আপনার থাকা প্রয়োজন বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের সাইকোলজি আলাদা, তাই প্রত্যেকটা ক্লায়েন্টের সাইকোলজি বুঝে সেইভাবেই তার সাথে কমিউনিকেট করতে হবে। আপনাকে হতে হবে ভার্সেটাইল, আর মনে রাখতে হবে ক্লায়েন্ট ইজ অলওয়েজ দ্য বস। ক্লায়েন্ট যে টোন পছন্দ করে, যে ল্যাঙ্গুয়েজ পছন্দ করে, যতটুকু ভলিউম পছন্দ করে, সে কি স্মাইল পছন্দ করে নাকি প্রফেশনালিজম পছন্দ করে, সে কি বিজি কিনা, ফোনে কথা বলতে ইন্টারেস্টেড কিনা, এই সব কিছুই আপনাকে 2 থেকে 7 সেকেন্ডসের মধ্যে বুঝে ফেলতে হবে। যদি আপনার সেই ক্যাপাসিটি না থাকে, তার মানে এই না আপনি লিড আনতে পারবেন না, আপনি তুলনামূলকভাবে 50% কম লিড নিয়ে আসতে পারবেন। এবং ফলো আপ দেওয়ার ক্ষেত্রে আপনাকে অতটুকুই অপটিমিস্টিক হতে হবে যতটুকু আপনি ফার্স্ট কনভারসেশনে ছিলেন। অ্যান্ড ফলো আপ মানে তাকে আবার সব কিছু বলা না। ফলো আপ মানে জাস্ট একটা গ্রিটিংস, যাতে ক্লায়েন্ট আপনাকে ভুলে না যায়। এই সম্পূর্ণ টপিক নিয়ে বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আমার আজকের ভিডিওর মেইন পার্টটা হচ্ছে সেলসম্যানশিপের মেইন স্কিলগুলা, এবং সরাসরি সেখানেই চলে যাচ্ছি। এবার চলে আসি মেইন পার্ট। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারের স্ক্রিনিং শেষ করে যদি কোনো ক্লায়েন্ট ভিজিটে আসে, তার মানে অবশ্যই বুঝতে হবে সে একজন পটেনশিয়াল বায়ার। কারণ তার পেইন আছে বলেই সে তার মূল্যবান সময় নষ্ট করে সমস্ত কাজবাজ বাদ দিয়ে আপনার সাইড ভিউইং এ আসছে। আর এখানেই আপনার সেলসম্যানশিপের আসল গুণগুলো দেখাতে হবে। মার্কেটিং এখানেই শুরু হবে। প্রথমে আপনাকে মনে রাখতে হবে ইউ আর নট সেলিং এ প্রোডাক্ট, ইউ আর সেলিং ইউরসেলফ। সবার আগে নিজেকে প্রেজেন্ট করতে হবে। 1 কোটি টাকা দামের একটি প্লট বিক্রি করছেন, অবশ্যই আপনাকে সেই 1 কোটির ভ্যালু ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে। আপনাকে দেখে বা আপনার সাথে কথা বলে যেন কখনোই মনে না হয় যে আপনি একজন অর্ডিনারি পারসন। কারণ প্রোডাক্ট দেখে সেল হবে না, আপনাকে দেখে সেল হবে। কোনো অবস্থাতেই ভুলে যাওয়া যাবে না যে আপনি অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্ট সেল করতে আসেনই নাই। আপনি আসছেন শুধুমাত্র কাস্টমারের পেইন শুনতে এবং তাকে পেইন থেকে রিলিফ দিতে। ইউ হ্যাভ টু বি এ প্রো অ্যাক্টিভ লিসেনার। মনে রাখতে হবে ক্লায়েন্ট বলবে 80% এবং আপনি বলবেন 20%, এবং আপনার ওই 20% ক্লায়েন্টের 80%কে ছাপিয়ে যাবে। যদি কখনো দেখেন যে ক্লায়েন্ট বলছে 20% আর আপনি বলছেন 80%, তাহলে ধরে নেবেন মোটামুটি ওখানে সেলস হওয়ার সম্ভাবনা 0। ক্লায়েন্টের কথাগুলো শুনেই আপনি সরাসরি তার সাইকোলজিক্যাল ব্রেনের সাথে কানেক্ট হবেন। আপনি বোঝার চেষ্টা করবেন কি তার স্বপ্ন, কি তার আশা, কি তার ভয়, কি তার ফ্রাস্ট্রেশন, কি তার চ্যালেঞ্জ, কি তার নিরাপত্তার জায়গা। এই প্রত্যেকটা জিনিস আপনাকেই আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা অ্যান্সার আপনাকেই আপনার ব্রেইন থেকে দিতে হবে।
আর আপনি যখন ক্লায়েন্টের এই সাইকোলজিতে হিট করবেন, সাথে সাথেই ক্লায়েন্টের আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে এবং ক্লায়েন্ট আপনার সাথে আরো কিছু শেয়ার করতে চাইবে। এভাবেই আপনাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে। প্রত্যেকটা ক্লায়েন্টের সাইকোলজি বুঝে আপনাকে ওয়ে অফ অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা ক্লায়েন্টের সাইকোলজি বুঝে আপনাকে প্রেজেন্টেশনের ধরন চেঞ্জ করতে হবে। অলওয়েজ হতে হবে হেল্পিং মাইন্ডেড এবং ইমোশনাল হেল্পটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনাকে পাবলিক স্পিকিং এ পারদর্শী হতে হবে, এমপ্যাথি এবং নেগোসিয়েশন স্কিল থাকতে হবে। এই ফার্স্ট স্টেপের পরে আপনি যখন আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন করবেন, তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি প্রোডাক্ট থেকে কমপ্লেন পাবেন এবং কখনোই কমপ্লেনকে রিজেক্ট করবেন না, কমপ্লেনকে অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাকসেপ্টের ধরন হবে ঘায়ের উপরে মলম ঢেলে দেওয়া, যাতে করে তার কাছে কমপ্লেনটা আর কমপ্লেনই মনে না হয়। এবং অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট থাকতে হবে। আপনি যদি নিজেই আপনার প্রোডাক্ট নিয়ে লো কনফিডেন্সে ভোগেন, তাহলে ভাবুন ক্লায়েন্টের কি অবস্থা। এবং অবশ্যই আপনাকে হতে হবে অনেস্ট এবং ট্রাস্টওয়ার্দি, কারণ ক্লায়েন্টের সাথে কখনোই চিটারি করা যাবে না। যে প্রবলেমগুলো আছে, কমপ্লেনগুলো আছে, সেগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার ধরনই আলাদা হতে হবে। আপনার প্লট বা প্রোডাক্ট দেখানো শেষ, এই মুহূর্তে আপনি আপনার ওই 20% কথা বলবেন। এখন দেখুন, এই জায়গাতে আপনাকে বুঝতে হবে সাইকোলজিক্যাল মার্কেটিং কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় আপনাকে হিট করতে হবে। আপনি যদি একজন অর্ডিনারি সেলসম্যান হন, তাহলে আপনার থিঙ্কিং এর বাউন্ডারি হবে অনেক ছোট। আপনি প্রথমে ভাববেন সে এই প্লটটি কিনে একটি বাড়ি বানাবে এবং আপনি প্রথমেই ভুল জায়গাতে হিট করা শুরু করবেন। আর আপনি যদি হন একজন এক্সট্রা অর্ডিনারি সেলসম্যান, তখন আপনার থিঙ্কিং এর বাউন্ডারি হবে অনেক বড়। সে হয়তো এই প্লটটা কিনে রাখতে চাচ্ছে ফিউচারে বেশি দামে বিক্রি করার জন্য, হয়তোবা প্লটটি কাউকে গিফট করবে, অথবা কোনো কোম্পানিকে লিজ দিবে, হয়তো কোনো পাওয়ার প্ল্যান্ট বা ফ্যাক্টরি বানাবে, হয়তো তার অনেক টাকা আছে তাই ল্যান্ডে ইনভেস্ট করে রাখছে, হয়তো সে এই একটি জমি দেখেই 5টি ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোন নিবে, হয়তো ক্লায়েন্টের কোনো শত্রু অথবা তার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি এই এলাকায়, তাই সে দেখানোর জন্য সেখানে একটি প্লট কিনে রাখছে। এবং আরো শত শত কারণ থাকতে পারে। এবং একজন এক্সপার্ট সেলসম্যান হিসেবে আপনাকে ওই সাইকোলজিটাই জানতে হবে এবং ওই সাইকোলজি বুঝেই আপনাকে হিট করতে হবে, তখনই ক্লায়েন্ট কনভিন্সড হবে। এখন আসুন সব থেকে ক্রিটিক্যাল পার্ট, প্রাইসিং ও নেগোসিয়েশন পার্টে যাই, কারণ এই জায়গাতে এসেই বেশিরভাগ সেলস ক্যান্সেল হয়ে যায়। আর এই সেল ক্যান্সেল হয়ে যাওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্ট বা আপনার প্রোডাক্ট দায়ী থাকে না, দায়ী থাকেন আপনি। আপনি যদি ক্লায়েন্টকে একবার বোঝাতে পারেন সে এই প্রোডাক্ট কেন কিনবে, ট্রাস্ট মি, বাজেট কোনো ফ্যাক্টর না। ধরুন আপনার ক্লায়েন্টের বাজেট 100 টাকা, বাট আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু ক্রিয়েট করতে পারেন, সে অবশ্যই তার বাজেট ভেঙে হলেও আপনার প্রোডাক্ট কিনবে। পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক হচ্ছে মানুষের পকেট থেকে টাকা বের করানো। আর আপনি যদি ক্লায়েন্টের সাইকোলজিতে হিট করতে পারেন, তখন বাজেট ভেঙে যায় এবং মানুষ হ্যাপিলি টাকা বের করে। বাজেট ভেঙে যায় কথাটা শুনতে খুব অবিশ্বাস্য লাগছে। চলুন একটা এক্সাম্পল দিই। একজন ভিখারির জন্য আপনার বাজেট কত টাকা থাকে? 5 টাকা, 10 টাকা বা 20 টাকা। ধরুন আপনি কোন একটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ভিখারি আপনাকে বলছে 5 থেকে 10টা টাকা দিয়ে যান। প্রথমত আপনি তাকে টাকা দিবেনই না, আর যদি দেন কত দেবেন? 5 টাকা কি 10 টাকা? ধরুন অন্য একদিন বের হয়েছেন, কোন একটা মানুষকে দেখছেন, যে মানুষটা জরাজীর্ণ, হাতে এক টুকরো রুটি নিয়ে বসে আছে। হয়তোবা সে মনে মনে ভাবছে এই রুটিটুকু খেয়ে ফেললে আর অবশিষ্ট কিছু থাকবে না। পরনের কাপড়টাও হয়তোবা শেষ হতে হতে একেবারেই শেষ হয়ে যাচ্ছে। সে আপনাকে বলছেও না 5টা কি 10টা টাকা আমাকে দিয়ে যান। তার মলিন মুখটা বারবার আপনার সাইকোলজিতে হিট করছে। আপনি হয়তো তাকে পাশ কাটিয়ে চলেও গেলেন, আপনার সাইকোলজি যা বোঝার সেটা বুঝে ফেললো। কিছুক্ষণ পরেই আপনি পেইন পাওয়া শুরু করবেন এবং আপনি জানেন কি করে আপনি পেইন থেকে রিলিফ পাবেন। তখন আপনি আবার ব্যাক করে চলে আসবেন, এসে তাকে 50-100 টাকা বা তারও বেশি কিছু টাকা দিয়ে বলবেন এটা দিয়ে কিছু খেয়ে নিন। গেল না ভেঙে বাজেট? কত ছিল? 5 টাকা কি 10 টাকা? সে আপনার সাইকোলজিতে হিট করছে বিদায় আপনি ব্যাক করে ফিরে এসে তাকে এই টাকাটা দিচ্ছেন বাজেট ভেঙে। তার মানে যদি সাইকোলজিতে হিট করা যায় তখন বাজেট ভেঙে যায়। আর আপনি যখন ভিখারিকে এই টাকাটা দিয়ে হাঁটা শুরু করবেন, আপনি এক অপার্থিব সুখ অনুভব করবেন, কারণ আপনার সাইকোলজিক্যাল ব্রেনের প্রত্যেকটা নার্ভে নার্ভে এই পেইন তখন রিলিভ হয়ে গেছে। মানুষ তার পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য সবকিছু করতে পারে। বাজেট ভাঙা খুব ছোট্ট একটা ব্যাপার। ক্লায়েন্ট তো অ্যাকচুয়ালি আপনার কাছে পেইন নিয়ে আসে, আপনি আপনার সেলস বাদ দিয়ে আপনি তার পেইন রিলিভ করুন, দেখবেন সেলস অটোমেটিক্যালি ডান। শুধু মনে রাখতে হবে ক্লায়েন্টকে হ্যাপিলি পে করতে হেল্প করব, বাধ্য করব না। এখানে ভিখারি যে মার্কেটিং টেকনিকটা ইউজ করলো এটাকে বলা হয় নিউরো মার্কেটিং। এখন আপনার প্রশ্ন জাগতে পারে ভিখারি এই মার্কেটিং জানলো কোথা থেকে? অ্যাকচুয়ালি মার্কেটিং কোনো শেখার বিষয় না। আমরা জন্ম থেকেই মার্কেটার, আমরা আজন্মই মার্কেটার, আমরা আজন্মই মার্কেটিং করি, নিজেদের মার্কেটিং।
এখন ধরুন আপনাদের নেগোসিয়েশনও ডান। এখন এই নেগোসিয়েশনের লাস্ট পর্যায়ে তিনটা জিনিস ঘটবে, হয় সেলস ডান হবে, অথবা ক্লায়েন্ট না বলে চলে যাবে, অথবা ক্লায়েন্ট পরে ভেবে জানাবে বলে চলে যাবে। এই পরে ভেবে জানানো জিনিসটাও না, তার মানে ইয়েস আর নো। যদি ইয়েস হয়ে যায় তার তো সেলস ডান, আর যদি নো হয় তার আগে আসুন জেনে নেই ক্লায়েন্টের ইয়েস বা নো কোনো কিছু না, বাট ক্লায়েন্ট এই মুহূর্তে এসে ডিসিশনে ভুগছে সে কি ইয়েস বলবে নাকি নো বলবে। তখন আপনি কি করবেন? আপনাদেরকে আগেই বলেছি মার্কেটিং ইজ এ সাইকোলজিক্যাল টার্ম, তাই আপনাকে অবশ্যই জানতে হবে হিউম্যান ব্রেইন কিভাবে ডিসিশন নেয়। হিউম্যান ব্রেনের তিনটা পার্ট। প্রথম পার্টটা সেরিব্রেম বা থিঙ্কিং ব্রেন। আমরা যখন ক্লায়েন্টের কাছে কোনো একটা প্রোডাক্ট উপস্থাপন করি তখন ক্লায়েন্টের থিঙ্কিং ব্রেন অ্যাক্টিভ হয়। এই থিঙ্কিং ব্রেনের কাজ হচ্ছে কিছু ইনফরমেশন নেওয়া এবং কিছু ইনফরমেশন শেয়ার করা। এই থিঙ্কিং ব্রেন কখনো ডিসিশন নিতে পারে না। আর আমরা যখন কোনো একটা প্রেজেন্টেশন করি তারপরে আমরা মনে করি যে ক্লায়েন্ট এখন ইয়েস নো কোনো একটা কিছু বলে দিবে। আর এই জন্যই যারা শুধুমাত্র প্রেজেন্টেশন দিয়েই সেলস করার চিন্তা ভাবনা করে তারাই বেশিরভাগ ক্লায়েন্ট হারিয়ে ফেলে। সেকেন্ড ব্রেনটা হলো ইমোশনাল ব্রেন। এই ব্রেনটা কানেক্ট করে আমাদের ইমোশনকে, আমাদের সেন্সকে, আমাদের মেমোরিজকে, আমাদের স্টোরিজকে। এবং থার্ড পার্টটা হলো রেপটালিয়ান ব্রেন, এবং এই ব্রেনটাই ডিসিশন নেয়। অ্যাকচুয়ালি এই ব্রেনটা ইমোশনাল ব্রেনকে হেল্প করে ডিসিশন নেওয়ার জন্য। তার মানে ডিসিশন কিন্তু ইমোশনাল ব্রেনই হয়, যেখানে আমি আপনাকে বলেছিলাম সাইকোলজিক্যালি আপনাকে হিট করতে হবে। তাই আপনি যত বেশি ক্লায়েন্টের ইমোশনাল ব্রেনের সাথে কানেক্ট হতে পারবেন ক্লায়েন্ট তত বেশি আপনার ডিসিশনের উপর নির্ভর করবে। অ্যান্ড এটাকেই আমরা বলি ক্লায়েন্টকে হিপটোনাইজ করা। তার মানে ক্লায়েন্টের এক্সপেকটেশন, ইমোশন, সেন্স এবং মেমোরিসের সাথে আপনার প্রোডাক্টকে গলিয়ে আপনাকে স্টোরি মেক করতে হবে। তাহলেই আপনার ডিসিশনই হবে ক্লায়েন্টের ডিসিশন। এই পর্যায়ে এসে অনেকে মনে করতে পারে সেলস এখানেই ডান, কিন্তু না, হিউম্যান ব্রেইন ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল থিং। কিছু কিছু ক্লায়েন্ট এই পর্যায়ে এসেও ডিসিশন নিতে পারে না। এই জন্যই এক্সপার্ট মার্কেটাররা ক্লায়েন্টের ইমোশন অনুযায়ী তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে। অ্যাকচুয়ালি সেলসম্যানশিপ ইজ অ্যান আর্ট। যেমন সার্কাসের জোকাররা প্রতিনিয়তই পড়ে গিয়ে ব্যথা পায়, যেটা দেখে আমাদের কষ্ট পাওয়া উচিত, কিন্তু আমরা হাসি, কারণ এটাই তাদের আর্ট। এই মুহূর্তে ক্লায়েন্ট যদি এত কিছুর পরেও ডিসিশন নিতে না পারে, এখন আমরা ক্লায়েন্টকে ওই আর্টটি দেখাবো যেটার নাম গডফাদার অফার। এখানে তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট প্রোডাক্টটি কেনার জন্য কোন কোন রিস্ক সাইকোলজিক্যালি ফেস করতেছে, আপনাকে প্রথমে ওই সাইকোলজিক্যাল রিস্কগুলোকে ধরে প্রত্যেকটা রিস্ককে রিস্ক ফ্রি করতে হবে, যাতে করে ক্লায়েন্ট ইজিলি ডিসিশন নিতে পারে এবং নিরাপত্তাহীনতায় না ভোগে, এবং সেই মেকানিজম আপনাকেই বানাতে হবে। এবং 2 নম্বরে আছে আর্জেন্সি ক্রিয়েট করা। আর্জেন্সি মানে হচ্ছে আপনার এই প্রোডাক্ট বা আপনার প্লটটি হচ্ছে হট কেক। অলরেডি 2-3 জন এই প্লটটি নেওয়ার জন্য আপনাকে 2-3 বার করে নক দিচ্ছে এবং আরো 2-3টা ভিজিট অলরেডি সেট হয়ে আছে। তার মানে ক্লায়েন্টকে বোঝাতে হবে এই সোনার হরিণ মিস করিস নে বাবা। অ্যান্ড থার্ড হচ্ছে ROI, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বোঝানো। আপনি যদি ক্লায়েন্টকে কনফিডেন্টলি বোঝাতে পারেন যে তার এই ইনভেস্টমেন্টের রিটার্ন কত হতে পারে, তাহলেই সেলস ডান। আপনি সেলসের প্রফেশনে অনেক বছর ধরে আছেন, ক্লায়েন্ট কিন্তু নেই। আপনি যদি ক্লায়েন্টকে ফ্রেন্ডলি এটা বোঝাতে পারেন যে 1 বছর আগের তুলনায় বর্তমান এই প্লটের দাম 25% বেশি এবং 1 বছর পরে এর দাম কোথায় যাবে আপনি জানেন না, তাহলেই বুঝে ফেলবেন খেল খতম। আর ক্লায়েন্টের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বোঝা শেষ মানেই সেলস ডান। সেল এখানে ক্লোজ হবেই, তার মানে এখানে সেল ডান এবং কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপ স্টার্টেড। তবে গবেষণায় দেখা গেছে অ্যাভারেজ 5টা ফলো আপের পরে একটা সেল হয়। তার মানে ধৈর্য আপনাকে ধরতেই হবে। সেল মানে এই না আসলো এবং হয়ে গেল। আমি ক্লায়েন্টের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার কথা বলছি এই কারণে, কারণ যদি কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনার সুসম্পর্ক হয়ে যায়, পরবর্তীতে ক্লায়েন্ট কোনো কিছু কেনার চেষ্টা করলে সে আপনাকেই খুঁজবে এবং একটা ক্লায়েন্ট আপনাকে ফিউচারে 250টা ক্লায়েন্ট দিতে পারে। তার মানে ক্লায়েন্টের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখা খুবই প্রয়োজন। এখন সেলসের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন থাকতে পারে, ক্লায়েন্ট যদি না বলে চলে যায় তখন কি করবেন? প্রথমেই আপনাকে বিবেচনা করতে হবে ক্লায়েন্ট কি অ্যাকচুয়ালি বায়ার কিনা। যদি সে বায়ার হয় তাহলে অবশ্যই তার কাছে আবার ব্যাক যাওয়া যেতে পারে এবং এই পর্যায়ে এসে আপনি থিঙ্ক করবেন আপনি কতটুকু টাইম তার পিছনে ইনভেস্ট করেছেন এবং আপনার যেখানে যেখানে ল্যাকিংস ছিল প্রথমে ওই ল্যাকিংস গুলাকে কারেকশন করতে হবে, দেন আপনাকে ডিফারেন্ট ওয়েতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে, কারণ সে একজন অ্যাকচুয়াল বায়ার, তাকে আমরা ছেড়ে দিতে পারি না। এবং আমরা কখনোই ক্লায়েন্টের রিজেকশন আমাদের ইগোতে নিব না, কারণ তারা রিজেক্ট করেছে আমার প্রোডাক্টকে, আমাকে না। ওয়াই আই এম টেকিং ইট সো সিরিয়াসলি।
এখন আসুন একটা কমন প্রশ্ন, যে কারা সেল করতে পারে না বা কারা কখনো সেল গুরু হতে পারে না। একটা গবেষণায় দেখা গেছে স্মোকাররা কখনো সেল গুরু হতে পারে না। এটা আপনারা বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। তবে একজন লেজি পারসন কখনোই একজন সেলস এক্সপার্ট হতে পারে না। অবশ্যই আপনাকে হতে হবে অ্যাক্টিভ পারসন। সেটা বাসায়, অফিসে, বাইরে, রাস্তাঘাটে, যেখানে হোক না কেন, ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাক্টিভ পারসন। যে সেলসম্যানরা রিজেকশনকে তাদের ইগোতে নিয়ে নেয়, তারা কখনোই একজন পারফেক্ট সেলসম্যান হতে পারে না। রিজেকশন অলওয়েজ অন প্রোডাক্ট, নট অন ইউ। আর আপনি রিজেকশন মেনে নিয়েই মার্কেটিং এ নামবেন, রিজেকশন মেনে নিয়েই সেলসম্যানশিপে নামবেন। একটা গবেষণায় দেখা গেছে 12 থেকে 15টা রিজেকশনের পরে একটা ইয়েস হয়। তার মানে 12 থেকে 15টা রিজেকশন আপনাকে মেনে নিতেই হবে। যে সমস্ত সেলসম্যানের এক্সপেরিয়েন্স এবং নলেজ খুবই কম, তাদের জন্য পারফেক্ট সেলসম্যান হওয়া একটু কঠিন। কারণ আপনাকে কাস্টমারের সাইকোলজি বুঝে নতুন নতুন স্টোরি মেক করতে হবে। আপনি একই স্টোরি, একই গল্প যদি বারবার প্রত্যেকটা মানুষকে শোনান, তখন আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না। এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, নেগেটিভ মেন্টালিটির মানুষ কখনো পারফেক্ট সেলসম্যান হতে পারে না। ইউ হ্যাভ টু বি পজিটিভ। গবেষণায় দেখা গেছে যদি আপনি আপনার অ্যাটিটিউড নেগেটিভ থেকে পজিটিভে ট্রান্সফার করেন, তাহলে আপনার সেলস পটেনশিয়ালিটি বাড়ে 37%, প্রমোশন চান্স বাড়ে 40%, আর প্রোডাক্টিভিটি বাড়ে 31%। যারা টার্গেট দেখে ভয় পায়, তারা কখনো পারফেক্ট সেলসম্যান হতে পারে না। আপনাকে লোডেড টার্গেট নিতে হবে। মনে রাখবেন, টার্গেট নিয়ে কাজ করলে আপনার সেলস বাড়বে। মার্কেটিং এর ভাষায় একটা কথা বলে, অল্প টার্গেট নিয়ে কাজ করা একটা ক্রাইম। সো এই ক্রাইমটা করা উচিত নয়। এবং সর্বশেষ, যারা কমফোর্ট জোনে থেকে কাজ করতে পছন্দ করে, তারা কখনো গ্রোথ মেন্টালিটির হতেই পারে না। এবং তারা টার্গেট দেখে ভয় পায়, কারণ তারা কমফোর্ট পছন্দ করে এবং তাদের টাইম ম্যানেজমেন্টেও প্রবলেম থাকে। এখন আসুন, একজন সেলস হেড অথবা একজন সেলস ম্যানেজারের কি কি স্কিল সেট থাকা প্রয়োজন। ধরেন আপনি একজন এমপ্লয়ি, আপনার বস যদি আপনার থেকে বেশি নলেজেবল না হয়, তাহলে কিন্তু আপনার তার প্রতি রেসপেক্ট আসবে না। তার মানে অ্যাজ এ সেলস ম্যানেজার আপনাকে অবশ্যই অন্য স্টাফদের থেকে বেশি নলেজেবল হতে হবে এবং কুইক লার্নার হতে হবে। একজন সেলস হেডের অবশ্যই লিডারশিপের গুণটা থাকতে হবে এবং সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট। যে সেলস হেড টাইম ম্যানেজ করতে পারে না, সে কখনোই একজন বেস্ট সেলস ম্যানেজার হতে পারে না। এবং একজন সেলস ম্যানেজারের কমিউনিকেশন ওয়ে অ্যান্ড কমিউনিকেশন টোন হতে হবে খুবই পোলাইট। কারণ আপনার বস যদি আপনার সাথে ঝাড়াঝাড়ি করে, তাহলে আপনার বসও পেইনে থাকবে, আপনিও পেইনে থাকবেন। সেল করবেন কখন? তার মানে আপনার বসের কথার টোন হতে হবে অ্যামেজিং, যাতে তার কথা শুনতেই ভালো লাগে। এবং একজন সেলস হেডের 3টা স্কিল থাকতে হবে। একটা হচ্ছে কোর স্কিল, একটা হচ্ছে রিলেটেড স্কিল, আর একটা হচ্ছে আনরিলেটেড স্কিল। একটা মানুষ সবকিছুতে পারদর্শী হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার যে কোর স্কিলটা, যেটা নিয়ে আজকে আলোচনা করলাম, একটা ক্লায়েন্ট ভিজিট করা এবং তার সাথে কথা বলা, যদি এটা তার কোর স্কিল হয়, তাহলে এখানে হতে হবে তার 100% পারফেক্ট। এর সাথে সাথে রিলেটেড স্কিল যেগুলো আছে, সেখানে তাকে 50% পারফেক্ট হতে হবে। রিলেটেড স্কিলের মধ্যে কি কি আছে? যেমন অ্যাড কি করে ডিজাইন করতে হবে, ক্লায়েন্ট কোথায় পাওয়া যাবে, কোথায় টার্গেট করতে হবে, অ্যাড সেটআপ কেমন হবে, ক্যাম্পেইন কেমন হয়, এই প্রত্যেকটা বিষয়ে তার নলেজ থাকতে হবে। গ্রাফিক্স থেকে শুরু করে, কন্টেন্ট থেকে শুরু করে, কপিরাইটিং থেকে শুরু করে, একদম মাঠ পর্যায়ের প্রত্যেকটা জিনিস এবং অফিস ম্যানেজমেন্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিসে তাকে নলেজ রাখতে হবে। কারণ সে সেলস হেড, তাকে সবকিছুই জানতে হবে। এবং একজন সেলস হেডের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হলো ওনারশিপ নেওয়া। তাকে ধরে নিতে হবে এই কাজটা তার, এই কাজটা কোম্পানির না, এই কাজটা তার নিজের, এবং এই সম্পূর্ণ ওনারশিপ সে নিজে নিয়ে নেবে। তাহলেই সে হয়ে উঠবে একজন পারফেক্ট এবং বেস্ট সেলস ম্যানেজার। এখন আসুন, আমি যে বারবার করে আপনাদেরকে বলতেছি যে আমরা রিয়েল লাইফে অলওয়েজ মার্কেটিং করি, মার্কেটিং এর ফাঁদে পড়ি, মার্কেটিং এর মধ্যেই পুরো পৃথিবী চলছে, তার কিছু এক্সাম্পল দেখে নিই। পুরো পৃথিবীটাই যে মার্কেটিং এর উপর চলছে, এটা একজন টেকনিক্যাল মানুষ খুব সহজেই বুঝে যায়। আপনারা হ্যামস্টারের নাম শুনেছিলেন না? যে হ্যামস্টার অমুক তারিখে আসবে, অমুক সময় আসবে এবং এসে সবাইকে বড়লোক করে দিবে। সো টেকনিক্যাল মানুষ যারা আছে, আমাদের মতো মানুষ যারা, আমরা তো তখনই বুঝে ফেলছি যে এটা একটা হিউজ মার্কেটিং। এখানে হিউজ ব্রেন এবং মানি ইউজ করা হচ্ছে জাস্ট মানুষকে হিপটোনাইজ করার জন্য, জাস্ট মানুষের সাইকোলজিকে হিট করার জন্য, যেন তারা আগেই এই বিষয়টা নিয়ে খুবই কিউরিয়াস থাকে। যেটা আমরা অ্যাপেলের ক্ষেত্রে করি। অ্যাপেল যে প্রতি বছর বছর নতুন ফোন আনে, আহামরি তেমন কোনো ফিচার নিয়ে আসে না, বাট উই আর অলওয়েজ হিপটোনাইজড এবং আমাদের ওই ফোন কিনতেই হবে। অনুরূপ ভাবে হ্যামস্টারটা যখন আসে, তখন আপনাদেরকে মার্কেটিং এর মাধ্যমে ভাইরাল করে আপনাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে হ্যামস্টার এসে হয়তো আপনাদেরকে বড়লোক করে দিবে। দেন কি হলো? ফাইনালি আসলো একটা অ্যাপ, অ্যাপে অনেকে ঢোকাঢুকি করলো, অনেকে কিছু টাকা পয়সা ইনকামও করলো। এখন কি হলো? এখন আর হ্যামস্টার টাকা দিচ্ছে না। আরে একটা মানুষ আপনাদেরকে টাকা কেন দিবে? মার্কেটিং এর টার্মস কি? মার্কেটিং এর কাজ হচ্ছে আপনাকে দিয়ে টাকা খরচ করানো, আপনাকে টাকা দেওয়া
নয়। তার মানে এই প্রত্যেকটা জিনিসই মার্কেটিং। ক্রিপ্টোর যখন প্রচুর পরিমাণে হাইপ উঠলো, এই হাইপটা কেন উঠলো? হুট করে এই বিটকয়েনের দাম বেড়ে গেল $40,000-50,000 এবং অনেক মানুষ না বুঝে না শুনে গিয়ে ট্রেডিং করা শুরু করলো। এখন তারা কি করছে? বিভিন্ন রকমের কয়েন, ডস কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম কিনে টিনে রেখে দিয়েছে। এখন আর তারা সেল করতে পারছে না। তার মানে কি? মার্কেটিং করে আপনাকে হিপনোটাইজ করা হয়েছে এবং আপনি সেখানে ইনভেস্ট করছেন। সো মার্কেটিং এর কাজ কি? আপনার কাছ থেকে টাকা খসানো, এবং সেটা তারা করতে পারছে, দে আর সাকসেসফুল। আপনি বোঝেন নাই, তাই আপনি আনসাকসেসফুল। এবং পরবর্তীতে আসলো এনএফটি নিয়ে যখন খুব হাইপ শুরু হলো, এর আগে কি এনএফটি ছিল না মার্কেটে? অবশ্যই ছিল। যখন $6 মিলিয়ন একটা এনএফটি বিক্রি হলো, তখন পুরো বিশ্বে তোলপাড় ছড়িয়ে গেল। এগুলো জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনাকে এই ফাঁদে ফেলা। এনএফটি অ্যাকচুয়ালি কিছুই না। এনএফটি নিয়ে আমার ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, দেখে নিন। এই এনএফটি জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ধরুন আমেরিকান কোন একটা ক্লাব, যে ক্লাবে 150টা টোকেন ছাড়া হবে, যার দাম হচ্ছে $1,000 করে। তার মানে এই $1,000 দিয়ে যে একটা টোকেন কিনবে, সে ওই ক্লাবে অ্যাক্সেস পাবে এবং এই 150-র বাইরে কোনো টোকেন থাকবে না। সো এই টোকেন গুলাই থাকে একটা এনএফটি। ইটস জাস্ট এ মার্কেটিং পলিসি। এবং আমরা বর্তমানে যেগুলো দেখি, যে আপনি কোন একটা এনএফটি বাই করলে আপনি তার কোর্সের অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবেন। জাস্ট একটা সিস্টেম, আপনাকে একটা মার্কেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আপনাকে ইমোশনালি হিট করে আপনাকে দিয়ে প্রোডাক্ট কিনে নিচ্ছে। সো দ্যাটস এ মার্কেটিং স্ট্র্যাটেজি। এনএফটি ইজ মার্কেটিং, নাথিং এলস। এবং এটাকে আমরা অনেক বড় করে দেখি। অনেক লোকজন এসে বলে আপনার আর্টটা আমি এনএফটিতে কিনতে চাই, আপনি আসেন এখানে এনএফটিতে লিস্টিং করেন, আমি কিনবো। কেন কিনবে? আপনার থেকে আরো বেটার ছবি সে এআই দিয়ে জেনারেট করতে পারে এবং আপনি সেখানে যান, পরবর্তীতে টাকা তুলতে পারেন না, বিভিন্ন জায়গাতে টাকা টুকা দিয়ে আটকে যান। তার মানে আপনি মার্কেটিং এর ফাঁদে পা দিয়েছেন। সো পুরো পৃথিবীতেই শুধু মার্কেটিং চলছে, আর এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি একের পর এক মার্কেটে আসতেই থাকবে। যারা মার্কেটিং করে তারাও কোনোদিন ভাবে নাই যে এনএফটি, হ্যামস্টার বা এই ধরনের বিভিন্ন অ্যাপ নিয়ে কখনো মার্কেটিং করতে হবে। বাট এগুলো চলে আসছে, নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন মার্কেটিং পলিসি আসবে এবং আপনারা সেই স্ট্র্যাটেজিতে পা দিবেন। এর থেকে বরং আপনারাই একজন মার্কেটার হয়ে যান। যখন আপনি একজন মার্কেটার হয়ে যাবেন, তখন আপনার কোনো কাজের অভাব থাকবে না। অনলাইনের প্ল্যাটফর্ম বলেন, গিগস বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, যা বলেন, মার্কেটিং এর উপরে আর কোনো বেস্ট কাজ হতেই পারে না। কারণ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একটা ছোট্ট প্রজেক্ট, কাজ শেষ করবেন, জমা দেবেন, পেমেন্ট নেবেন, তখন আবার কাজ খুঁজতে হয়। আর মার্কেটিং হচ্ছে একটা লং টার্ম প্রজেক্ট। মার্কেটিং আজীবন চলতে থাকে। এই জন্য যারা আমার কাছ থেকে একটা সময় ফ্রিল্যান্সিং শিখতে আসতো, আমি সবাইকেই বলতাম যে আপনারা মার্কেটিং শেখেন। সেটা হোক এসইও, সেটা হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সেটা হোক ইমেল মার্কেটিং, যেটাই হোক না কেন আপনি মার্কেটিং করেন। এখন কথা হচ্ছে, এখন যে নতুন টেকনোলজি মার্কেটে চলছে, এরপরে আবার নতুন কোন টেকনোলজি আসবে? বর্তমানে মার্কেটে যে টেকনোলজি চলছে সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই এআই নিয়ে এখন কিউরিয়াস। ক্রিপ্টোকারেন্সি গেল, তারপরে এনএফটি গেল, এখন এআই। এআই এর পরে কি? এআই এর পরে আসবে এআই এর স্বর্ণযুগ। যখন এআই দিয়ে এআই বানানো হবে, তখন শুরু হবে আসল খেলা। এখন আপনি যে কোনো এআই, যেমন পাই বলেন বা চ্যাটজিপিটি বলেন বা অন্যান্য টকিং অ্যাপস বলেন, সেখানে আপনি যখন জিজ্ঞেস করবেন, তারা কিন্তু বলে দিবে যে আমরা জানি না, হাউ উই ক্যান ডু দ্যাট। বাট অ্যাকচুয়ালি এগুলো চলছে। এবং এই যে যত এআই দেখি, যত নতুন টেকনোলজি দেখি, এনএফটি দেখি, ব্লকচেইন দেখি, এই সব কিছুর পিছনে অ্যাকচুয়াল সেলস করে নিচ্ছে যারা সিপিইউ এবং জিপিইউ বিক্রি করে। সিপিইউ এবং গ্রাফিক্স কার্ডের দাম হঠাৎ করে বেড়ে গেল কেন? কারণ যত পরিমাণে এখন এআই টেকনোলজি মার্কেটে চলছে, এই এআই টেকনোলজিকে পাওয়ার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার দরকার হয় এবং সেখানেই বেশিরভাগ আমাদের জিপিইউ বা সিপিইউ চলে যাচ্ছে। এই জন্য এটার দাম বাড়তেছে এবং এটার দাম আরো বাড়তেই থাকবে, কারণ সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড অনেক বেশি। হাজার হাজার কোম্পানি, মিলিয়নস অফ কোম্পানি এআই বানাচ্ছে, ভিন্ন ভিন্ন টুলস। কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ছবি বানাচ্ছে, কেউ অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে, কেউ আপনার সমস্ত প্রজেক্ট কাজ করে দিচ্ছে। হাজার হাজার কাজ চলতেছে। সো আপনি বারবার এই সমস্ত জিনিসের ফাঁদে পা না দিয়ে বরং এই বিষয়গুলো রপ্ত করুন, শিখুন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে এই সব কাজের কোনো অভাব নাই। আপনি জাস্ট একটা এআই শিখে নিন, আপনি জাস্ট যে কোনো একটা টুল শিখে নিন, আপনি কোনো একটা মার্কেটিং শিখে নিন, আপনি যা কিছু ডিজিটালি শিখে নিতে পারবেন সেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সার মার্কেটে কাজ করতে পারবেন। আপনারা স্বাভাবিকভাবে যেটা করেন, আপনারা আমার ভিডিও দেখা শেষ করে আবার রিলস দেখা শুরু করবেন, তাহলে আমার ভিডিওর কোনো মানেই হলো না। আপনারা এই ভিডিও থেকে যা কিছু শিখলেন, এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, তখনই আর আপনি নতুন কিছু জানতে পারবেন। যদি কোনো হেল্প লাগে আমি তো আসি, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমি চাই আমার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার অনলাইন জগতে আসুক, কাজ করুক এবং এখান থেকে ইনকাম করুক এবং কেউ প্রতারণার ফাঁদে পা না দিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।